সো আমাদের নেক্সট টপিক ব্রেক ইভেন অ্যানালাইসিস, ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড কস্ট বেনিফিট অ্যানালাইসিস, এই জিনিসগুলো আমরা দেখব। সো ফার্স্টে আমরা ব্রেক ইভেন অ্যানালাইসিস দেখব। সো ব্রেক ইভেন অ্যানালাইসিস তুই বলতে পারবা কি? এটা তো নতুন কিছু না, মোটামুটি আমরা জানি নাকি? তুই কি জানো? এখানে লাভ ক্ষতি একদম সমান, যে পয়েন্টে সমান। রাইট রাইট রাইট। তো এটা আসলে অ্যাকাউন্টিং এর বা ইকোনমিক্স এর যে টার্ম, হ্যাঁ, বাট আমরা মোটামুটি এটা বলতে ইউজ টু জেনারেল পাবলিক বা কমন নলেজ আমরা সেটা বুঝি আর কি। তার মানে ওই পয়েন্ট আমরা বের করব, ব্রেক ইভেন পয়েন্ট, যেখানে প্রফিট এবং লস, হ্যাঁ, দুইটা ইকুয়াল। ইকুয়াল মানে কি? ইকুয়াল মানে কি? তোমার তাহলে কিছুই হবে না, কোনো গেইন নেই, তাই না? নো প্রফিট নো লস, কিন্তু অথবা তুমি যে পরিমাণ প্রফিট করতেছ ওই পরিমাণ খরচ হয়ে যাচ্ছে, লসের মধ্যে যাচ্ছে। সো এখানে নো প্রফিট নো লস, এটাই আর কি মেইন প্রিন্সিপাল ব্রেক ইভেন অ্যানালাইসিস। সো আমরা যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে বিজনেস করা, তাই না? তুমি কোনো একটা জিনিস বানাবা, কোনো একটা ফ্যাক্টরি দিবা, বা কোনো একটা সার্ভিস প্রোভাইড করবা, ইউ হ্যাভ টু মেক প্রফিট। প্রফিট ছাড়া তো আসলে বিজনেস চলবে না, বিজনেস সাস্টেনেবল না। তো সেজন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে অ্যানালাইসিস করা, আমাদের যেই পরিমাণ ইনভেস্ট করলাম সেই ইনভেস্টকে আমি রিটার্ন পাচ্ছি, সেই পরিমাণ প্রফিটকে আমি পাচ্ছি, অথবা আমি যে পরিমাণ প্রোডাক্ট যেই রেটে যেই প্রাইসে সেল করলাম সেই সেলে কি আমার কোনো লাভ হচ্ছে, আমার বিজনেসের কি কোনো প্রফিট হচ্ছে। যদি হয় ওকে, আই উইল ডু দ্য বিজনেস। যদি না হয় তাহলে লসে তো বিজনেস কেউ করবে না, বা লসে বিজনেস করার কোনো যুক্তিকতা নাই। নাকি আছে? লসে কি কেউ বিজনেস করতে চাও? না স্যার। লসে বিজনেস করে কেউ? মানে কেউ কি করে জানো কিছু? স্যার লসে তো করলো স্যার, কিভাবে করেছো স্যার? ওইটা তো বিজনেস বলা যাবে না, ওটা তো অন্য জিনিস। ওটা করে না, বিজনেস হয় নাই। ওটা তো পঞ্জি করছে স্যার, স্কিম স্ক্যাম হ্যাঁ করছে। হ্যাঁ হ্যাঁ। সো লসে বিজনেস করে অনেক সময় গভর্নমেন্ট, গভর্নমেন্ট বিভিন্ন প্রজেক্ট, অনেক সময় সেখানে প্রফিট দেখা হয় না, যেটা ওয়েলফেয়ার মানুষের ভালোর জন্য, সেগুলো অন্য জিনিস, সেগুলো আমরা কনসিডার করব না। বা ইন জেনারেল আমরা লসে আমরা বিজনেস কোনো করব না, বা করাও সেটা পলিসির মধ্যে যায় না। হ্যাঁ, তো যেহেতু আমরা করতে চাই না লসে বিজনেস, সেহেতু আমাদেরকে দেখতে হবে, অ্যানালাইসিস করে দেখতে হবে যে আমাদের আমরা আসলে কি যে পরিমাণ প্রাইসিং পলিসিতে ঠিক আছে, ওটার মধ্যে আমাদের লাভ হচ্ছে কিনা। কোভিড ভ্যাকসিনটা কি লসে হচ্ছে না? আমাদের তো অনেক হ্যাঁ লসে বেশি হচ্ছে, দিয়ে কিনে হ্যাঁ আনতে হ্যাঁ, হয়। এই ধরনের লসে হচ্ছে, কিন্তু ওইগুলো আসলে ন্যাশনাল ইস্যু বা ওয়েলফেয়ার ইস্যু, ওইগুলো তো বিজনেস আসলে বলা যায় না। হ্যাঁ, বা যে কোম্পানি কোভিড ভ্যাকসিন বানাচ্ছে সে তো প্রফিট করতেছে, তাই না? বা সে তো কম প্রফিটও দিচ্ছে, হ্যাঁ, এটা ডিফারেন্ট ইস্যু। হ্যাঁ, তো এগুলো আমরা জেনারেল প্রিন্সিপাল, এগুলো আমরা চিন্তা করবো না। আমরা আমরা ধরবো যে জেনারেল আমরা যদি বিজনেস করতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যানালাইসিস করতে চাই, হ্যাঁ, সেই জিনিসটা আমাদের কনসিডারেশন নিতে হবে। তো স্পেসিফিক বা স্পেশাল কেস আমরা চিন্তা করবো না। হ্যাঁ, ঠিক আছে। সো ব্রেক ইভেন এর ইন্ট্রোডাকশন মেইনলি যেটা হচ্ছে যে তুমি কোনো জিনিস বানাবা নাকি কোনো জিনিস কিনবা। তোমার কাছে কাস্টমার অর্ডার দিল, মনে করো তোমাকে 200 পিসেস অফ কোনো একটা প্রোডাক্ট অর্ডার দিল, তখন তোমার হাতে দুইটা অপশন আছে, একটা হচ্ছে তুমি বানানো, তুমি নিজের ফ্যাক্টরিতে বানানা, আর একটা অপশন হচ্ছে না, তোমার নিজের ফ্যাক্টরিতে তোমার ক্যাপাসিটি নাই, তুমি বাইরে থেকে কিনে আনলা, অন্য কারো কাছ থেকে নিয়ে এসে জিনিসটা সাপ্লাই দিলা। তো এই ধরনের, এটা তো একটা স্পেসিফিক কেস, এই ধরনের কেসের অ্যানালাইসিস করার জন্য এই যে ব্রেক ইভেন অ্যানালাইসিস একটা ইউজফুল টুল। এটা দিয়ে আমরা ইজিলি বুঝতে পারি যে আমরা যদি মনে করো নিজেরা বানাই তাহলে আমাদের কি প্রফিট থাকে নাকি আমাদের লসে থাকে, অথবা যদি আমরা বাইরে থেকে নিয়ে আসি, নিয়ে এসে সেল করলাম, সেক্ষেত্রে কি আমাদের প্রফিট বেশি থাকে না কম থাকে, সেটা আমরা ইজিলি অ্যানালাইসিস করে দেখতে পারি। যে ব্রেক ইভেন অ্যানালাইসিস করে আমরা তখন ডিসাইড করতে পারি যে কোনটাতে আমাদের বেশি প্রফিট হবে।
কোনটাতে আমাদের ঝামেলা কম হবে। তাহলে সেই ধরনের ক্ষেত্রে কুইকলি যখন ডিসিশন আমরা দরকার, আমরা তখন ডিসিশন নিতে পারি। এই ডিসিশন নেওয়ার জন্য এই ব্রেক ইভেন অ্যানালাইসিস আমরা টুল হিসাবে ইউজ করতে পারি। ঠিক আছে, বোঝা যাচ্ছে? জি স্যার। মেনলি হচ্ছে এটা একটা অ্যানালাইসিস টুল। হ্যাঁ, তুমি এটা অ্যানালাইসিস একটা টুল ইউজ করে আমরা অ্যানালাইসিসের কাজটা করব। কিভাবে আমরা করতে পারি সেটা স্যার আমরা এটা দেখব। তাহলে স্যার ব্যবসার প্রথম অ্যানালাইসিস যে আগে অবশ্যই শুরুতেই না, করা লাগে। হ্যাঁ অবশ্যই। কারণ ব্যবসা করতে তোমার তো প্রফিট করতে হবে, তাই না? তুমি তো লসে বিজনেস করবে না, বা লসে করলে তুমি মনে করো প্রথম কিছুদিন লস করলা, তারপর তোমাকে তো টার্গেট থাকতে হবে, ব্রেক ইভেনে যেতে হবে। ব্রেক ইভেনের পরে গেলে আমি মাত্র প্রফিট করতে পারবো। সো ফার্স্ট অ্যানালাইসিস, তোমার ইনভেস্টমেন্ট তুমি কি পরিমাণ ইনভেস্ট করবা, প্রতি মান্থলি তুমি কি ইনভেস্টমেন্ট বাড়াবা, বা খরচ কি কমাবা, এই ধরনের অ্যানালাইসিস করার জন্য আমার এই টুলটা খুবই ইউজফুল কনসেপ্ট। সো অ্যানালাইসিস করার জন্য আমার যেটা লাগবে, যেহেতু এখানে হচ্ছে তুমি প্রফিট করো, হ্যাঁ, এবং প্রফিট করার জন্য তোমাকে জানতে হবে যে তোমার অ্যাকচুয়াল কস্ট কিরকম। তুমি যদি কস্ট জানো তাহলে তুমি বুঝতে পারবে তুমি আদৌ প্রফিট করছো কিনা, তাই না? তুমি যদি না জানো তোমার কস্ট কি, তাহলে তুমি বুঝবে না তুমি আদৌ প্রফিটে আসো নাকি লসে আসো। এটা কি ক্লিয়ার সবার? জি স্যার। হ্যাঁ, জি স্যার, আগে কত সম্পর্কে ধারণা আছে? হ্যাঁ, রাইট। সো সেজন্য আমাদের কস্ট এস্টিমেট করা খুবই দরকার। আমি যদি নাই জানি আমার কস্ট কি, তাহলে আমি ডিসিশন নিতে পারবো না। তো দুইভাবে করা যায় কস্ট এস্টিমেশন। দুইটা অ্যাপ্রোচ আছে, একটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ, আর একটা অ্যাপ্রোচ হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। সো আমরা যদি দেখি টপ ডাউন অ্যাপ্রোচ হচ্ছে তুমি হিস্ট্রিক্যাল ডাটা বা পাস্ট ডেটা, সিমিলার প্রজেক্টের সিমিলার প্রোডাক্টের জন্য প্রিভিয়াস ডেটা নিলা কিরকম কস্ট ছিল, সেখান থেকে তুমি বুঝতে পারো যে তোমার নতুন এই প্রোডাক্ট এটা মোটামুটি সিমিলার, তাহলে ওই আগের প্রোডাক্টের কাছাকাছি যেরকম কস্ট ছিল ওই রকম কস্টই হবে, সেরকম ধরে তুমি তোমার কস্টটা এস্টিমেট করতে পারো। যদি তুমি সিমিলার প্রোডাক্ট, সিমিলার প্রজেক্ট, সিমিলার অ্যাক্টিভিটি, সিমিলার সার্ভিস তুমি পাও, এটা হচ্ছে একটা ওয়ে টপ ডাউন অ্যাপ্রোচ। তার মানে তোমাকে ডিটেইলস আর কিছু চিন্তা করতে হলো না। তুমি আগের যে ডাটা নিলা সেটা নিয়ে তুমি মডিফাই করলা, যে এই নতুন প্রোডাক্টের মধ্যে কিছু অ্যাড হয়েছে, তো সেই অনুযায়ী তুমি অ্যাড করলা, করে তুমি মোটামুটি একটা কস্ট বের করলা। এটা একটা ওয়ে, কুইক ওয়ে আর কি। হ্যাঁ, কুইকলি তুমি বের করতে পারো, এবং এক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা কম। কারণ কি, তুমি রেফারেন্স আছে যে আগের তো সিমিলার প্রোডাক্ট একই রকম, একটু 19-20 হতেই পারে, হ্যাঁ, বাট তুমি খুব বেশি দূরে নাই আর কি, কাছাকাছি মোটামুটি একটা কস্ট এস্টিমেট করতে পারো। আর একটা হচ্ছে যে বটম আপ অ্যাপ্রোচ। সো বটম আপ অ্যাপ্রোচ ডিফারেন্ট। তুমি প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি এস্টিমেট করবে, প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি ভাগ করবা, প্রত্যেকটা অ্যাক্টিভিটি আলাদা আলাদা করে ফেলবা, প্রত্যেকটা পার্টস আলাদা করে ফেলবা, করে সবগুলোর ইন্ডিভিজুয়াল কস্ট তুমি এস্টিমেট করবা, করে সব টোটাল করবা। টোটাল করলে তুমি অ্যাকচুয়াল হোল জিনিসটা টোটাল পেয়ে যাবা, এবং এই ধরনের ওয়েতে তুমি মোটামুটি অ্যাকুরেট একটা কস্ট পাও। এটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ, মানে নিচ থেকে নেওয়া ইন্ডিভিজুয়াল স্মল কম্পোনেন্ট, স্মল অ্যাক্টিভিটি, স্মল পার্টসের তুমি কস্ট এস্টিমেট করে তুমি টোটালটার কস্ট এস্টিমেট করলা, করে তুমি বুঝতে পারলো যে হ্যাঁ তোমার এই প্রোডাক্টের জন্য এরকম কস্ট হতে পারে। এই অ্যাপ্রোচটাকে আমরা বলি বটম আপ অ্যাপ্রোচ। ক্লিয়ার সবার? জি স্যার। জি স্যার। তাহলে এই দুইটা অ্যাপ্রোচে আমরা মোটামুটি কস্টটা আমাদের বের করতে পারি, এবং কস্টটা জানা আমাদের খুব দরকার। কস্ট যদি না জানি আমি কোনো ডিসিশন নিতে পারবো না, বা আমি যদি ডিসিশন নিও সেই ডিসিশন নাও একুরেট হতে পারে। কারণ তুমি ধরে নিচ্ছ তোমার কস্ট হচ্ছে 100 টাকা, বাট তোমার অ্যাকচুয়াল কস্ট হচ্ছে 150 টাকা। তুমি 100 টাকার জিনিস মনে করো 130 টাকায় বিক্রি করলা, তুমি চিন্তা করলে হ্যাঁ আমি 30% প্রফিট করলাম, বাট দেখা গেল তোমার অ্যাকচুয়াল কস্ট হচ্ছে 150 টাকা, তার মানে কি তুমি লসে আসো, তাই না? জি স্যার। হ্যাঁ, সো এই জন্য আমাদের কস্ট এস্টিমেট করা এসেনশিয়াল। এখন কস্ট গুলো ক্লাসিফাই করতে হবে। হ্যাঁ, কস্ট, সব কস্টের ধরন কিন্তু একরকম না, এক এক ধরনের কস্ট এক এক রকম। যেমন ফিক্স কস্ট, এফসি যদি বলি আমরা, ফিক্স কস্ট। ফিক্স কস্ট কি তোমরা কেউ জানো, বলতে পারবা কেউ? স্যার যে কস্টটা হচ্ছে মানে সময়ের সাথে বা আমার হুম। অনেক কিছু চেঞ্জের সাথে চেঞ্জ হবে না, এটা সব সময় একই থাকবে। একটা এক্সাম্পল দিতে পারবা? স্যার যেমন
একটা কোম্পানির ভাড়া, হুম, যে আমরা যে চালাইতেছি ফ্যাক্টরি ভাড়া, ওটা তো একটা কনস্ট্যান্ট, এটা সবসময় যাই চেঞ্জ হবে ওটা ঠিক হুম, থাকবে। রাইট। হুম, ভাড়া আছে, তারপর তুমি একটা ল্যান্ড কিনলা, ল্যান্ডে ফ্যাক্টরি বানাচ্ছ, তাই না? তাহলে ওই ল্যান্ড তো কিনে ফেললা, তাই না? ওটা তো চেঞ্জ হচ্ছে না, তাই না? জি স্যার। তুমি একটা ইকুইপমেন্ট কিনলা, মেশিন কিনলা, ওটা তো চেঞ্জ হচ্ছে না, ফিক্সড। হ্যাঁ, তা প্রতি মাসে মাসে তুমি ইন্টারেস্ট দিচ্ছ বা পলিসি দিচ্ছ, লাইসেন্স ফি দিচ্ছ, হ্যাঁ, হ্যাঁ, যেগুলো, বা প্রতি মাসে তোমার এমপ্লয়ীদেরকে স্যালারি দিচ্ছ, ওগুলো চেঞ্জ হচ্ছে না, মোটামুটি একই দেখা যাচ্ছে। তাহলে যেটা তোমার অ্যাক্টিভিটি লেভেলের সাথে সময়ের সাথে সাথে তুমি কি অ্যাক্টিভিটি গুলো তোমার চেঞ্জ হচ্ছে, তাই না? তুমি কোনো কোনো মাসে বেশি প্রোডাকশন করো, কোনো মাসে কম প্রোডাকশন করো, কোনো মাসে নাও করতে পারো, হ্যাঁ, তাহলে তোমার অ্যাক্টিভিটি চেঞ্জ হচ্ছে। কিন্তু যে কস্ট গুলো অ্যাক্টিভিটির সাথে রিলেটেড না, ওগুলো চেঞ্জ হয় না, হ্যাঁ, সেটা ওই অ্যাক্টিভিটির সঙ্গে রিলেটেড না, সেই ধরনের কস্টকে আমরা বলবো যে ফিক্সড কস্ট। মানে ফিক্সড কস্ট অলওয়েজ ফিক্সড, চেঞ্জ হবে না। তাহলে এটা গেলো একটা ফিক্সড কস্ট। আর একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। হ্যাঁ, ভেরিয়েবল কস্ট হচ্ছে যে ধরনের কস্ট গুলো তোমার অ্যাক্টিভিটির সাথে সাথে চেঞ্জ হয়, ফিক্স না। মনে করো তুমি যদি বেশি পরিমাণ প্রোডাকশন করো, তাহলে বেশি পরিমাণ খরচ দিতে হবে, বেশি পরিমাণ ম্যাটেরিয়াল কিনতে হবে, বেশি পরিমাণ ম্যান পাওয়ার লাগবে, বেশি পরিমাণ তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ লোক লাগবে, বেশি পরিমাণ তোমার ট্রান্সপোর্টেশন লাগবে। তাহলে কি কস্টটা ভেরি করে, ভেরি করে কার উপরে? প্রোডাকশনের উপর। তুমি বেশি প্রোডাকশন করলে বেশি খরচ, কম প্রোডাকশন করলে কম খরচ। আর তুমি না করো তাহলে না খরচ। তুমি যদি নাই বানাও কিছু, তাহলে ম্যাটেরিয়াল খরচ নাই, জিরো, ম্যান পাওয়ারও লাগবে না, কিছুই লাগবে না, তাই না? তুমি তাহলে কন্ট্রোল করতে পারো কস্টটা। তাহলে যেই ধরনের কস্ট তুমি কন্ট্রোল করতে পারো, যেটা তোমার অ্যাক্টিভিটির সাথে সাথে চেঞ্জ হয়, সেই ধরনের কস্টকে আমরা বলবো ভেরিয়েবল কস্ট। সেটা কি অ্যাভয়েডেবল কস্ট, তুমি চাইলে অ্যাভয়েড করতে পারো। মনে করো কোন দিন চিন্তা করলো যে হ্যাঁ তোমার কোনো পকেটে কোনো টাকা নাই, কোনো খরচ তুমি করতে পারবে না, তুমি ফ্যাক্টরি বন্ধ রাখো, 1 মাস বন্ধ রাখো, নো প্রোডাকশন, নো খরচ, ঠিক আছে? তো এই ধরনের কস্টকে আমরা বলি যে ভেরিয়েবল কস্ট। আরেকটা হচ্ছে রেকারিং কস্ট। রেকারিং মানে হচ্ছে রিঅকারিং, তাই না? মানে পেরিওডিক্যালি এটা করতে থাকে। যে প্রতিবার হবে, মানে হ্যাঁ, প্রতিবার প্রতিবার হবে, হ্যাঁ হ্যাঁ। সো এটা ভেরিয়েবল কস্ট হতে পারে, ফিক্সড কস্ট হতে পারে। ভেরিয়েবল কস্ট তুমি প্রতি মাসে মাসে তোমার প্রোডাকশন লাগে, তাই না? প্রতি মাসে তুমি প্রডিউস করো, তাহলে ম্যাটেরিয়াল খরচ প্রতি মাসেই তোমার লাগে, রেকারিং হতেই থাকে। আউটপুট যদি বা আমার প্রতি মাসে বেতন দেওয়া লাগতেছে, এটা প্রতি মাসে বেতন দেওয়া, হ্যাঁ রাইট, রেকারিং কস্ট, রেকারিং কস্ট। হ্যাঁ, মানে ফিক্সড কস্ট তুমি ইন্স্যুরেন্স দিতা, প্রতি মাসে মাসে দিচ্ছ, রেন্টাল, অফিস রেন্টাল প্রতি মাসে মাসে দিচ্ছ, তাই না? যদিও ফিক্সড কস্ট প্রতি মাসেই দিচ্ছ, রেকারিং কস্ট। তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি যে রিঅকারিং প্রতি মাসে মাসে হচ্ছে, কস্টকে আমরা এভাবে কনসিডার করতে পারি। নন রেকারিং কস্ট বোঝা যাচ্ছে যেটা হয় না, মানে প্রতি মাসে মাসে রিপিটিং হয় না। তুমি যদি একটা কনস্ট্রাকশন কস্ট অফ এ প্ল্যান্ট, এটা একবারই হবে, তাই না? তুমি যদি একটা ল্যান্ড কিনলা, সেটা একবারই কিনবা, সেটা বারবার কিনবা না, বা বারবার এই ফ্যাক্টরির জন্য কিনবা না। নন 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 রেকারিং কস্ট। তো এইভাবে আমরা ক্যাটাগরাইজ করতে পারি। স্যার কোনো ইকুইপমেন্ট কস্ট কি স্যার এরকম হয় নন রেকারিং, যে স্যার আমি একটা কিনলাম, সেটা আমার অনেক পরে মানে স্যার আবার ইনভেস্ট করা লাগতে পারে, সেটা কি রেকারিং কস্ট হবে? নন রেকারিং হবে, তুমি তো বারবার কিনতেছো না, আনলেস যদি আমি স্যার প্রতি হুম, স্যার মিনিমাম 10 বছর পর পর একটা হ্যাঁ কিনতে পারো, হ্যাঁ রাইট রাইট, হ্যাঁ রাইট, নন রেকারিং। কিন্তু আবার কথা আছে, তুমি যদি আবার ওদের সাথে মেইনটেনেন্সের জন্য কোনো স্যার এগ্রিমেন্ট করে থাকো, মেইনটেনেন্স কস্টটা তো রেকারিং হবে না নাকি? হ্যাঁ মেইনটেনেন্স কস্ট মেইনটেনেন্স না স্যার, আমি স্যার পুরোটাই চেঞ্জ করব। পুরোটা জিনিস, সেটা রেকারিং হবে না, সেটা তো ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, হ্যাঁ ফিক্স কস্ট বলা যায়। জি স্যার। ফিক্স কস্ট বলা যায় যদি না তুমি ওদের সাথে কোনো এগ্রিমেন্টে থাকো যে হ্যাঁ প্রতি বছর বছর তুমি, ওরা ওদেরকে এত টাকা দিতে হবে, এত পার্সেন্ট দিতে হবে, সেটা অন্য জিনিস। অনেক কোম্পানি এরকম পলিসি করে যে ইয়ারলি ওদের এগ্রিমেন্টে থাকে যে হ্যাঁ অতজন যদি ইউজ করে থাকে মেশিনটা বা লাইসেন্সটা, অত টাকা দিতে হবে, অতজন ইউজ করে অত টাকা দিতে হবে, হ্যাঁ, এরকম অনেক অনেক ধরনের এগ্রিমেন্ট আছে। বাট আমরা চিন্তা করবো যে ফিক্সড কস্ট, মানে একবারই যেটা আমাদের কাজে লাগে সেটা বলবো যে আমরা ফিক্সড কস্ট হিসেবে চিন্তা করবো। এবং সেটা যদি প্রতিবার প্রতি বছর বছর, মানে প্রতি সামথিং বছর না হতে পারে, পিরিয়ডিক্যালি যদি হতেই থাকে একই ধরনের জিনিস, একই ধরনের একই অ্যামাউন্ট যদি বলো, তাহলে সেটা রেকারিং। আর যদি না হয় সেটা নন রেকারিং। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। এখন হচ্ছে ডাইরেক্ট কস্ট।
ডাইরেক্ট কস্ট হচ্ছে যেটা আমাদের প্রোডাকশনের সাথে সরাসরি রিলেটেড, সার্ভিসের সাথে সরাসরি রিলেটেড। মনে করে ম্যান পাওয়ার লাগবেই, তোমার প্রোডাকশন বাড়লে ম্যান পাওয়ার লাগবে, তারপর প্রোডাকশন করতে গেলে ম্যাটেরিয়াল লাগবে, ট্রান্সপোর্টেশন লাগবে, হ্যাঁ। তো এরকম যেটা ডাইরেক্টলি ইনভলভ তোমার প্রোডাকশনের সাথে, সেটাকে তুমি ডাইরেক্ট কস্ট হিসেবে নিবা। খুব ইম্পর্টেন্ট, ডাইরেক্ট কস্ট আমাদের লাগবেই। আর ইনডাইরেক্ট কস্ট সেটা প্রোডাকশনের সাথে রিলেটেড না, কিন্তু তোমার লাগবে। মনে করো মেনটেনেন্স তুমি আর প্রতি মাসে প্রতি সপ্তাহে করো না, হ্যাঁ। বা প্রোডাকশন বেশি হলে মেনটেনেন্স করবা, প্রোডাকশন বেশি না হলে করবা না, এরকমও না, হ্যাঁ। রিলেটেড না, আউটপুটের সাথে রিলেটেড না, বাট তোমার মেনটেনেন্স কস্ট অন্য জিনিস, তাহলে সেটা হচ্ছে ইনডাইরেক্ট কস্ট। মানুষের স্যালারি দিবা, হ্যাঁ, জেনারেল সাপ্লাইজ, হ্যাঁ, কমন টুলস, অ্যাডমিনিস্ট্রেটিভ স্যালারি দিবা, এগুলো ইনডাইরেক্ট কস্ট। হ্যাঁ, সেটা ডাইরেক্টলি যদি ইনভলভ না হয় সেটা ডাইরেক্টলি ইনভলভ হলে ডাইরেক্ট কস্ট, আর ডাইরেক্ট প্রোডাকশনের সাথে যদি রিলেটেড না হয় সেটা হবে ইনডাইরেক্ট কস্ট। তো এইভাবে স্যার এই আমরা ক্ষেত্রে স্যার এই যে ইলেকট্রিসিটি যে বিল বা এই ধরনের যে বিলগুলো, এগুলো কি ইনডিরেক্ট হবে না ডিরেক্ট হবে? সেটা এখন তুমি ডিরেক্টলি যদি মনে করো মেশিন তোমার বিলটা একটা পোর্শনের বিল মনে করো একটা মেশিনের সাথে ইনপুট, আর মেশিনটা হচ্ছে তোমার প্রোডাকশনের সাথে রিলেটেড, ডাইরেক্টলি জি রিলেটেড, স্যার। তাহলে তুমি ডাইরেক্ট কস্ট নিতে করবা। আর যদি আরেকটা পোর্শন যদি তুমি আইডেন্টিফাই করতে পারো যে আমার এই লাইনটা ওদিকে যাবে আর এই লাইনটা ওদিকে যাবে, তুমি যদি আইডেন্টিফাই করতে পারো, ওকে ইউ ক্যান ইজিলি চেঞ্জ যে কোনটা তোমার ডাইরেক্ট কোনটা ইনডাইরেক্ট। হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এভাবে আমরা মোটামুটি আইডেন্টিফাই করতে পারি। এখন এই যে কস্ট গুলো এত কিছু আসছে, সেগুলো আমরা একসাথে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা অ্যানালাইসিস করতে পারবো, তাহলে এই আমাদের জন্য ইজি হবে। তো এর জন্য একটা চার্ট, একটা গ্রাফ আছে এখানে, দেখো এক্স এক্সিসে হচ্ছে ভলিউম ইন ইউনিট, মানে তুমি হাউ মেনি পিসেস ইউ আর প্রোডিউসিং, 10,000 পিসেস, 5,000 পিসেস, 100 পিসেস, ইউনিট আমরা বলতেছি ভলিউম কিউ। আর ওয়াই এক্সিসে আমরা বলতেছি অ্যামাউন্ট, ডলার, মানি, হ্যাঁ, যে এই পরিমাণ ভলিউম তুমি তৈরি করো, এত টাকা তোমার টাকা আসতেছে। এখন এটা কি প্রফিট না লস না খরচ সেটা অন্য জিনিস, হ্যাঁ, বাট ওয়াই এক্সিসে তোমার দেখাচ্ছে যে টাকার অ্যামাউন্ট। সো এখানে আরেকটা জিনিস আছে, দেখো ফিক্সড কস্টের লাইনটা হচ্ছে স্ট্রেট লাইন, তার মানে ফিক্সড কস্টকে তুমি চেঞ্জ করো না, বোঝা যাচ্ছে? ফিক্সড কস্ট তোমার অলওয়েজ ফিক্সড, চেঞ্জ হচ্ছে না। মেশিনের খরচ, ফ্যাক্টরি ল্যান্ডের খরচ বা অন্য জিনিস ফিক্সড, এটা তোমার দিতেই হবে। আর তোমার ভেরিয়েবল কস্টটা কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখো ভেরিয়েবল কস্ট শুরু হয়েছে কিন্তু জিরো থেকে শুরু হয়ে, হ্যাঁ, তোমার প্রোডাকশন ভলিউম যদি বেশি, তুমি যদি বেশি বানাও, তাহলে মোটামুটি স্ট্রেট লাইন ফলো করে সেও তার খরচও পরিমাণ বেড়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। সো আমার ভলিউমের উপর ডিপেন্ড করে এগুলো। তাহলে আমি টোটাল করলাম, টোটাল কস্ট হচ্ছে কি ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। দেখো টোটাল কস্টের লাইনটা শুরু হয়েছে কিন্তু ফিক্সড কস্টের থেকেই, তার মানে এইটুকু আমাকে দিতেই হবে। তারপরে আমি তার সাথে ভেরিয়েবল কস্ট অ্যাড করে দিলাম, অ্যাড করে তুমি টোটাল কস্ট পেয়ে যাচ্ছ। তার মানে তোমার টোটাল কস্ট কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে এখানে স্ট্রেট লাইন ধরেই করা আছে একদম। ভলিউম যদি বাড়ে, প্রোডাকশন বাড়ে, তোমার টোটাল কস্টও বেড়ে যাচ্ছে, এইভাবেই ধরে নিচ্ছে। এটা কি ক্লিয়ার সবার? এই জিনিসটা জানতে হবে, হ্যাঁ, তাহলে আমি টোটাল কস্ট আমি বের করতে পারি এখান থেকে। আরেকটা হচ্ছে রেভিনিউ। রেভিনিউ মানে কি, কে বলবা? স্যার রাজস্ব। হ্যাঁ রাজস্ব, হ্যাঁ। তাহলে আমরা যে পরিমাণ সেল সেল করে যেটা পাই সেটা আমরা রেভিনিউ ধরে নিই। মনে করো আমি একটা প্রোডাক্টের দাম হচ্ছে $10, আমি 20টা বিক্রি করলাম, তাহলে আমার রেভিনিউ কত আসলো? স্যার $200 আসলো, কিন্তু আমার প্রফিট কত আমি কি জানি? তাহলে না স্যার, এখন তো কস্টটা জানতে হবে, এটা 200 কস্ট আনতে হবে, আনাইতে কত টাকা লাগছে এগুলো। রাইট। সো আমার কস্টটাই আইডেন্টিফাই করতে হবে, করলে আমি যেটা বললেন, হ্যাঁ বুঝি নাই, আবার বলো। এটা কি 100 তে বের করতে হবে? মানে 100 নট দিয়ে নেসেসারি তুমি 100 তে বের করবে, 200 তে বের করে, নট নেসেসারি। তোমার ভলিউম কত, তুমি ভলিউমকে মাল্টিপ্লাই করলে তাহলে তুমি রেভিনিউ জানো, অত ভলিউমের জন্য তোমার এত রেভিনিউ। হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি। কিন্তু আমি যদি প্রফিট বের করতে চাই বা লস বের করতে চাই, তখন আমার খরচ লাগবে, তাই না? খরচটা বের করতে হবে। তাইলে রেভিনিউ আর টোটাল কস্ট আমি একটা গ্রাফের মধ্যে দিলাম। আগে যে দেখো টোটাল কস্টের গ্রাফটা আছে ডটেড লাইন, আগে ছিল ডটেড লাইনে ছিল, ডটেড লাইন। জি স্যার। তাহলে তুমি এই গ্রাফে নিয়ে আসো ডটেড লাইন, আর তোমার রেভিনিউ যেটা ছিল স্ট্রেট লাইন এখানেও নিয়ে আসো, একসাথে প্লট করলাম।
পরে দেখা গেল যে একটা ইন্টারসেকশন পাওয়া গেছে, তাই না? টোটাল কস্ট কার্ভ আর টোটাল রেভিনিউ কাস্ট একটা ইন্টারসেকশন পয়েন্ট আছে, ওই পয়েন্টটা হচ্ছে আমার ব্রেক ইভেন পয়েন্ট। তার মানে ওই পয়েন্টে তুমি যদি ডান দিকে যাও তোমার প্রফিট। প্রফিট কেন হবে? কারণ তোমার খরচ রেভিনিউর চেয়ে কম, তাই না? রেভিনিউ বেশি, তখন তুমি প্রফিট করলা। আর এই যে ইন্টারসেকশন পয়েন্ট, ব্রেক ইভেন পয়েন্ট, তার লেফটে যদি যাও তাহলে কি তোমার লস হচ্ছে। কস্ট বেশি, রেভিনিউ কম। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে আমরা প্রফিট এবং লস বের করতে পারি। এবং এই অ্যানালাইসিস করব আমরা ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস করে, ব্রেক ইভেন অ্যানালাইসিস করে। হ্যাঁ, সো এই যে পয়েন্টটা যখন পাবো সেটাকে বলবো আমরা ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্টটাকে আমরা আসলে কোয়ান্টিটি বলবো, ব্রেক ইভেন বিইপি, ব্রেক ইভেন পয়েন্ট এক্স বা কিউ। হ্যাঁ, মানে কোয়ান্টিটি, কত কোয়ান্টিটি তুমি প্রডিউস করলে ব্রেক ইভেনে যাচ্ছ। আবার আরেকটা ওয়ে আছে, ব্রেক ইভেন কোয়ান্টিটি না হয় ব্রেক ইভেন ডলার, বা ব্রেক ইভেন ডলার যদি চাও তখন কি করবা, এই কোয়ান্টিটি যেটা পেলা সেটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে। এই কোয়ান্টিটির প্রতিটার প্রাইস কত মাল্টিপ্লাই করে দিলে তুমি তখন অ্যামাউন্টে পেতে পারবে। এই অ্যামাউন্ট হলেই আমি ব্রেক ইভেনে যেতে পারবো, এই অ্যামাউন্টের আমার রেভিনিউ হলে আমি ব্রেক ইভেনে যেতে পারবো। ঠিক আছে, দুই ভাবে বের করা যায়, কোয়ান্টিটি দিয়ে, একটা হচ্ছে ডলারের ভ্যালু দিয়ে। তো আমরা দেখবো দুটো একই জিনিস। সো আমরা যদি এখন ক্যালকুলেট করি, তোমাদের সাথে কি কাগজ কলম আছে, খাতা পেন্সিল আছে? থাকলে ফর্মুলাগুলো লেখো। জি স্যার আছে তো স্যার, লেখো লেখো, নিয়েই আমার বসছি এগুলো স্যার। অঙ্ক করতে কাজে লাগবে। স্যার তাহলে বলো। নেক্সট যে প্রিভিয়াস ডায়াগ্রামটা আছে স্যার, ওখানে স্যার ওই যে ডটেড লাইনটা একটা লাইন দেখানো স্যার, ওইটা একটু যদি একটু বলতেন স্যার। ডটেড লাইন হচ্ছে টোটাল কস্ট। আগের যে লাইনটা, যে ফার্স্ট এখানে আছে দেখো, টোটাল কস্টের একটা লাইন আছে ডটেড লাইন, দেখছো না? এই লাইনটাই সেম লাইন, এই লাইনটাই। জাস্ট এখানে কি করলাম, ফিক্স কস্টের যে স্ট্রেট লাইনটা আছে ওটা বাদ দিয়ে দিলাম, ওটা দেখাচ্ছি না, বাট পয়েন্টটা আছে কিন্তু। দেখো ফিক্স কস্টের লাইন দেখতে পাচ্ছ, ফিক্স কস্ট লাইনটা, তাহলে টোটাল কস্ট লাইন শুরু হবে কিন্তু ফিক্স কস্টের মাথা থেকে, তাই না? জি স্যার। একই জিনিস ওখানেও টোটাল কস্ট লাইন একটা ফিক্স কস্ট রেখে কিন্তু শুরু হয়েছে, কিন্তু লাইনটা দেখাই নাই, কিন্তু জিনিসটা আছে। স্যার এই তিনটা যখন একটা পয়েন্ট ইন্টারসেক্ট করছে তখন সেটা কি দুইটা পয়েন্ট ইন্টারসেক্ট করছে, টোটাল রেভিনিউর লাইন আর টোটাল কস্টের লাইন। জি স্যার, বুঝতে পারছি। যেটা ইন্টারসেক্ট করলো ওই বরাবর এক্স এক্সিসে যে কোয়ান্টিটি, সেই কোয়ান্টিটিকে বলবো আমরা ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক ইভেন কোয়ান্টিটি। অথবা যেই কোয়ান্টিটির জন্য এই দুটা পয়েন্ট একসাথে হবে, সেট ইন্টারসেক্ট করবে, সেই কোয়ান্টিটি বলবো আমরা ব্রেক ইভেন কোয়ান্টিটি। এবং সেটাই আমাদের দরকার, অ্যানালাইসিস করা দরকার, সেটা অ্যানালাইসিস করাই আমাদের উদ্দেশ্য। স্যার এই পয়েন্টটা যদি আমরা ওয়াই অ্যাক্সিসে ঠিক এটা আছে, বরাবরটা নেই তাহলে তো আমরা ডলারের মানটা পাবো নাকি? ডলারের মানটা পাবো, হ্যাঁ ডলারের মানটা পাবো। হ্যাঁ, যাই করো না কেন করসপন্ডিং সেই পয়েন্টটাই তোমাদের বের করতে হবে আগে, এই পয়েন্টটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা। ঠিক আছে, জি স্যার। ওকে। তো আমরা যেটা করব, যেহেতু পয়েন্ট আছে, আমাদের গ্রাফ আছে, এখন কিছু ম্যাথমেটিক ফর্মুলা বের করতে হবে, ফর্মুলা ইউজ করে আমরা ক্যালকুলেশনগুলো করব। তো ফর্মুলাগুলো লিখে রাখো। একটা হচ্ছে টোটাল কস্ট, টিসি। টিসি হচ্ছে কি, ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট, এফসি প্লাস ভিসি। আর টোটাল ভেরিয়েবল কস্ট হচ্ছে কোয়ান্টিটি, তুমি যে পরিমাণ কোয়ান্টিটি তৈরি করলা মাল্টিপ্লাই বাই যেই পার ইউনিটের জন্য ভেরিয়েবল কস্ট কত, ভি, স্মল ভি বা ভি যদি বলি, তাহলে তুমি পার ইউনিটের জন্য জানো, আর টোটাল কিউ ইউনিট বানাইলা, তাহলে তোমার ভেরিয়েবল কস্ট হচ্ছে কিউ ইন্টু ভি। বুঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, সেম জিনিস তুমি রেভিনিউ যদি বের করতে যাও পার পিসের জন্য, যদি আর হয় সেলিং প্রাইস বা রেভিনিউ যদি আর হয় পার পিসের জন্য, তো কিউ পিসের জন্য কত হবে, কিউ ইনটু আর, তাহলে তুমি টোটাল রেভিনিউ পেয়ে গেলা। এখন তুমি টোটাল কস্ট জানো, টোটাল রেভিনিউ জানো, ভেরিয়েবল কস্ট জানো, এখন তুমি প্রফিট বের করতে পারবে, তাই না? রেভিনিউ থেকে যদি তুমি কস্ট বাদ দাও তাহলে তো প্রফিট। জি স্যার। তাহলে আমরা প্রফিট বের করি, তাহলে প্রফিট হচ্ছে টিআর, টোটাল রেভিনিউ মাইনাস টিসি, প্রফিট। এখন টিআর সমান তুমি জানো কিউ ইন্টু আর মাইনাস টিসি, টোটাল কস্ট, ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। এখন আবার
ভেরিয়েবল কস্ট সমান হচ্ছে কিউ ইনটু ভি। জি স্যার। তাহলে তুমি সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে তুমি ওখান থেকে কিউ কমন নাও, কিউ কমন নিয়ে তুমি আর মাইনাস ভি করো ইনটু কিউ মাইনাস এফ সি। তাহলে প্রফিট সমান পাচ্ছ কিউ ইনটু আর মাইনাস ভি মাইনাস এফ সি। তো ওখান থেকে যদি আমি কিউ এর মান বের করতে চাই তাহলে কি করব, সাইড চেঞ্জ করব, পরে ওখান থেকে তুমি জি কিউ স্যার, এর সাইড ভ্যালু বের ডিভাইড করে যাচ্ছ। দিতে হবে। হ্যাঁ, তাহলে কিউ সমান হচ্ছে প্রফিট প্লাস এফ সি ডিভাইডেড বাই আর মাইনাস ভি। তার মানে তুমি যদি চিন্তা করো যে আমার এই পরিমাণ প্রফিট দরকার, এই হচ্ছে আমার ফিক্সড কস্ট, এই হচ্ছে আমার রেভিনিউ পার পিসের জন্য, এই হচ্ছে আমার ভেরিয়েবল কস্ট পার পিসের জন্য, তুমি সবগুলো জানো, তাহলে তুমি ডিসাইড করতে পারো যে আমার হ্যাঁ কত পরিমাণ আমি তৈরি করা দরকার, কিউ হাউ মেনি পিসেস আই নিড টু প্রডিউস টু মেক দিস প্রফিট, তাই না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের প্রফিট বা কোয়ান্টিটি বের করার ফর্মুলা। এখন আমরা যদি ব্রেক ইভেন পয়েন্ট বের করতে চাই, ব্রেক ইভেন পয়েন্টে কি নো প্রফিট নো লস, তার মানে কি তোমার যে রেভিনিউ আর খরচ একই, তাই না? একই। জি স্যার। তাহলে Yes, টিআর sir. ইকুয়ালস টু টিসি, টোটাল কস্ট আর টোটাল রেভিনিউ সেম। তুমি বসাই দাও, ফর্মুলা বসাও। আরটা কি বললেন স্যার? হ্যাঁ, নো প্রফিট নো লস, ও আচ্ছা। তাই না? তুমি এখন প্রফিট হচ্ছে না লস হচ্ছে না, তার মানে কি যে পরিমাণ তুমি রেভিনিউ ইনকাম করলা ওইটাই আসলে তোমার খরচ, তাই না? তাহলে আর আলটিমেটলি তোমার কোনো প্রফিট হচ্ছে না। সো তোমার টোটাল রেভিনিউ ইকুয়ালস টু টোটাল কস্ট। সো টোটাল রেভিনিউ টি আর সমান হচ্ছে কি কিউ ইনটু আর, আর টোটাল কস্ট ছিল কি এফসি প্লাস ভিসি। এখন ভিসি হচ্ছে কিউ ইনটু ভি, টোটাল ভেরিয়েবল কস্ট। তুমি সবগুলো বসাও, বসায় সিম্পলিফাই করো, কিউ গুলো সব এক পাশে নিয়ে যাও, নিয়ে গেলে তুমি কিউ এর একটা মান পাচ্ছ, কিউ ইকুয়ালস টু এফসি ডিভাইডেড বাই আর মাইনাস ভি। তাহলে এটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্টের কিউটা। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট কি হবে, এফসি ডিভাইডেড বাই আর মাইনাস ভি। তাহলে এটাকে আমরা বলবো ব্রেক ইভেন পয়েন্ট এক্স বা ব্রেক ইভেন পয়েন্ট কোয়ান্টিটি, অথবা এক্স এক্স এর ভ্যালুটা ব্রেক ইভেন পয়েন্টের, যেটাই বলো না কেন জিনিস সব একই, কোয়ান্টিটি। এটা হচ্ছে একটা কোয়ান্টিটি, এই পরিমাণ ইউনিট, এই পরিমাণ এতগুলো পিসেস তোমাকে তৈরি করতে হবে যদি তুমি ব্রেক ইভেনে যাও। সেই কোয়ান্টিটি বের করার জন্য এটা হচ্ছে ফর্মুলা। আর তুমি যদি চিন্তা করো না এই কোয়ান্টিটি আমি চাই না, আমি চাই সেটা ডলারের ভ্যালুতে, তাহলে তুমি মাল্টিপ্লাই করে দাও পার পিসের জন্য তুমি সেলিং প্রাইস কত, রেভিনিউ কত, মাল্টিপ্লাই করলে তুমি তখন বুঝতে পারবে এই পরিমাণ ডলার ভ্যালু তোমাকে রেভিনিউ আর্ন করতে হবে। যদি করতে পারো তুমি ব্রেক ইভেনে যাবা। দুটো একই জিনিস, একটাতে হচ্ছে কোয়ান্টিটি, একটা হচ্ছে ডলার ভ্যালু। ফর্মুলাগুলো লেখো, লেখা হইলে আমাকে বলবা। স্যার আর বিপিএস এ আরটা গুণ করতে কেন স্যার, আরেকবার যদি একটু বলতেন। আর হচ্ছে তোমার সেলিং প্রাইস, তুমি যদি জানো তাহলে রেভিনিউ কত, সেলিং প্রাইস মানে কি এখানে রেভিনিউ, কি পরিমাণ রেভিনিউ তুমি পাচ্ছ। এখন তুমি চিন্তা করলে যে কত পরিমাণ রেভিনিউ জেনারেট করলে আমি বুঝতে পারবো যে আমার বিজনেস ব্রেক ইভেনে আছে, তাই না? অনেক সময় তো কোয়ান্টিটি দিয়ে বোঝে না, অনেকে বলে যে হ্যাঁ আমি 10 লাখ ডলার 10 লাখ টাকা যদি আমি ইয়ারলি ইনকাম করতে পারি তখন আমি বুঝতে পারবো যে আমার ব্রেক ইভেনে থাকবে, তাই না? তাহলে এই অ্যামাউন্টটা জানার জন্য, হ্যাঁ টোটাল রেভিনিউটা গুণ হবে না তাহলে? টোটাল রেভিনিউ তো পাচ্ছ তো, তুমি তো কোয়ান্টিটি, টোটাল কোয়ান্টিটি, তাই না? ও কোয়ান্টিটি। কোয়ান্টিটিতে কোয়ান্টিটি তুমি মনে করো এখানে ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে 5000 কোয়ান্টিটি, তাই না? 5000 পিস, 5000 পিসকে পার পিসের জন্য যদি 10 টাকা হয় তাহলে 5000 পিসের টোটাল কত হবে, 5 লাখ হয়ে গেল। এইভাবে তুমি বুঝতে পারো, তুমি ইদার কোয়ান্টিটি অর ডলার যে কোনো একটা দিয়ে তুমি ব্রেক ইভেন পয়েন্টটা দেখাইতে পারো। তো বিজনেস যারা করে তারা দুইভাবেই করে, একটা হচ্ছে তারা কোয়ান্টিটি দিয়ে হিসাব করতে পারে, অথবা ওরা টাকা দিয়ে বুঝতে পারে যে হ্যাঁ তার বিজনেসের কি অবস্থা। ঠিক আছে? জি স্যার। জি স্যার। ওকে ওকে। সো আমরা এখন যেটা করলাম, এই যে আগের জিনিসটাই একইভাবে দেখো, ফিক্সড কস্টের লাইন আছে সিএফ, তারপরে রেভিনিউর লাইন আছে টিআর, 0 থেকে শুরু হয়েছে, ভলিউম বাড়ে তো রেভিনিউ বাড়ে। আর টোটাল কস্ট সিটি দেয়া আছে,
টোটাল কস্ট সিটি, ওটাও ফিক্সড কস্ট থেকে শুরু হয়েছে, ভলিউম বাড়ে, কস্টও বাড়ে। হ্যাঁ, এবং ইন্টারসেকশন পয়েন্ট দেওয়া আছে ব্রেক ইভেন পয়েন্ট। এখন ব্রেক ইভেন পয়েন্টের উপরে যদি যাও তুমি তখন প্রফিট করবা। কি পরিমাণ প্রফিট করবা সেটা কি রেভিনিউ থেকে কস্ট বাদ দিল তাহলে প্রফিট করলা। আর ব্রেক ইভেন পয়েন্টের লেফটে যদি যাও তুমি ওখান থেকে বুঝতে পারো তুমি লসে আছো। তাহলে এইভাবে আমরা দেখাইতে পারি গ্রাফটাকে। এটা কি সবার ক্লিয়ার হয়েছে? এটা জানা খুবই দরকার। স্যার ক্লিয়ার বুঝতে পারছি। জি স্যার। জি স্যার। এখন এরকম সিচুয়েশন স্যার। হতে পারে, বলো। স্যার আমরা তো হচ্ছে ফিক্সড কস্টটার জন্য কিছু একটা দিয়ে রাখছি ভ্যালু, আর হচ্ছে রেভিনিউটা জিরো থেকে শুরু করছি। তাহলে স্যার ব্রেক ইভেন পয়েন্ট আমরা কিভাবে বলতেছি যে কোনো লাভ হচ্ছে না, কোনো লস হচ্ছে না? ব্রেক ইভেন পয়েন্ট বলতেছো? হ্যাঁ, ব্রেক ইভেন পয়েন্টে তো তোমার লাভ লস হচ্ছে না তো। কিন্তু স্যার আমরা তো ফিক্সড কস্ট একটা তো খরচ করছি। হ্যাঁ, তার মানে কি ওটা স্যার ধরেই তো লস হওয়ার কথা না স্যার। আমরা তো সেলও করছি ওই পর্যন্ত, এই কিন্তু রেভিনিউ সেলও তো হচ্ছে আছে। তো। যেটা খরচ করছি সেটা দিয়ে আবার সেল করছি, কোনো লাভও নাই কোনো লসও নাই, একই পরিমাণে। তুমি তো সেলও করতেছো তাই না? কিছু তো আর্ন করতেছো, কিন্তু আলটিমেটলি ওই আর্নটা তো খরচের মধ্যে চলে যাচ্ছে, বুঝো নাই? বুঝছো? তুমি টোটাল কস্ট নিয়ে চিন্তা করবা। হ্যাঁ, টোটাল কস্টের মধ্যে ফিক্স কস্ট চলে আসবে, তাহলে তোমার কনফিউশন হবে না। জি স্যার। বুঝছো? স্যার আমি প্রথমে ভাবছিলাম যে ফিক্সড কস্ট এটা তো আমি একটা মানে ইনভেস্ট করছি, তারপরে হচ্ছে ব্রেক ইভেন পয়েন্টে হচ্ছে কিভাবে আমার কোনো লাভ, এখানে তো একটা লস হচ্ছে তাহলে যেটা আমি খরচ করে ফেলছি, আমি এভাবে চিন্তা করছি। হ্যাঁ, ওটা তো লস। তাহলে ব্রেক ইভেনের আগে তো তোমার লস, ব্রেক ইভেনের পরে গিয়ে তোমার প্রফিট। জি স্যার। তো আগের এই লসের মধ্যে তোমার ফিক্সড কস্টের লসটা আছে, প্লাস তোমার কোয়ান্টিটি লস আছে, তুমি কারণ কম পরিমাণ তৈরি করতেছো। জি স্যার। দুইটা মিলাই তোমার লস। আর এরপরে যদি যাও তুমি বেশি পরিমাণ তৈরি করতেছো, বেশি সেল হচ্ছে, তোমার প্রফিট বেড়ে গেছে। ঠিক আছে? জি স্যার। ওকে। সো এখন আমাদের একটা এরকম একটা কন্ডিশন আছে, তুমি চাইলে ব্রেক ইভেন পয়েন্টটাকে কমায় নিয়ে আসতে পারো বা চেঞ্জ করতে পারো। কিভাবে? তোমার কন্ট্রোলিং ফ্যাক্টর কি, কোথায় তুমি কোন কস্টটা কন্ট্রোল করতে পারো? এখানে ফিক্সড কস্ট কন্ট্রোল করতে পারো, ভেরিয়েবল কস্ট। হ্যাঁ, তুমি যদি ভেরিয়েবল কস্টকে কমায় নিয়ে আসতে পারো তাহলে তোমার ব্রেক ইভেন পয়েন্টটাকেও চেঞ্জ করা সম্ভব। সেটা আমরা দেখি। এই যে একটা গ্রাফ দেখা যাচ্ছে, দেখো এখানে রেভিনিউর যে টোটাল রেভিনিউর যে লাইনটা স্ট্রেট লাইন, টিসি ফার্স্ট যে লাইনটা টিসি টোটাল কস্ট লাইন, টিসি আর আর যেখানে ইন্টারসেকশন করলো সেটা হচ্ছে ব্রেক ইভেন, অরিজিনাল ব্রেক ইভেন। তখন তুমি চিন্তা করলা কি যে আমি টোটাল কস্টটাকে কমায় নিয়ে আসবো, তাহলে কি ভেরিয়েবল কস্ট কমাবা। ভেরিয়েবল কস্ট কমানোর জন্য কি তুমি কোয়ান্টিটি কম প্রডিউস করলা, কারণ তুমি জানো বেশি প্রডিউস করলে বেশি খরচ, কম প্রডিউস করলে কম খরচ। তুমি কম প্রডিউস করলা, তাহলে কি হলো তোমার টোটাল কস্ট কমে গেল, তাই না? জি স্যার। এখন দেখা গেল তোমার টোটাল কস্টের লাইনটা নিচে নেমে গেল, লোয়ার্ড, যে সেকেন্ড লাইন যেটা টোটাল কস্টের কম টোটাল কস্টের লাইন। এখন এই লাইনের সাথে তুমি যদি টোটাল রেভিনিউ ইন্টারসেকশন করো, আর একটা ইন্টারসেকশন পাবা। যে ইন্টারসেকশনটা হবে সেটা হবে তোমার নিউ ব্রেক ইভেন পয়েন্ট বা লোয়ার ব্রেক ইভেন পয়েন্ট। তার মানে এই পয়েন্টে গিয়েও তুমি এই পয়েন্টের পরে গিয়েও তুমি প্রফিট করতে পারবে। তার মানে উদ্দেশ্য হচ্ছে তুমি কম প্রডিউস করেও প্রফিট করতে পারো। বুঝা গেল? স্যার এটাতে কি রেভিনিউর উপর ইফেক্ট পড়বে না? রেভিনিউ কম, রেভিনিউ হবে তোমার রেভিনিউ কম, তাহলে রেভিনিউ লাইনটাও তো একটু নিচে নেমে আসবে না নাকি? না, রেভিনিউ লাইন তো নিচে নামতেছে না। তোমার তো রেভিনিউ তো ডিপেন্ড করবে কোয়ান্টিটির উপরে। স্যার এইটাই তো, যে কোয়ান্টিটি যদি আমি কমায় দেই হ্যাঁ, আমার কস্ট, এই যে কস্ট গুলো কমানোর জন্য, তাহলে তো আমার রেভিনিউ কম আসবে কারণ আমার কোয়ান্টিটি কম। হ্যাঁ, কোয়ান্টিটি কমছো, এই সেকেন্ড পয়েন্টে তোমার রেভিনিউ কম না আগেরটার চেয়ে, কিন্তু লাইন তো একই আসছে, লাইন তো একই লাইনের মধ্যে তোমার ফার্স্ট লাইনের যে রেভিনিউ, ফার্স্ট ব্রেক ইভেন পয়েন্ট, দেখো ফার্স্ট ব্রেক ইভেন পয়েন্টের যে তোমার ডলার ভ্যালু, সেকেন্ড ব্রেক ইভেন পয়েন্টের ডলার ভ্যালু কিন্তু কম।
আচ্ছা জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। মানে হচ্ছে আমার হ্যাঁ, রেট অফ বুঝলে? চেঞ্জটা সেমই থাকতেছে, হ্যাঁ, একই তার কারণে থাকতেছে, লাইনটা হ্যাঁ, ঠিক থাকতেছে। হ্যাঁ। জি সো স্যার, বুঝতে তোমার পারছি। উদ্দেশ্য হচ্ছে তোমার ভেরিয়েবল কস্ট যদি তুমি কমাইতে পারো, তুমি ব্রেক ইভেনে আরো আগে ব্রেক ইভেনে যেতে পারো। ভেরিয়েবল কস্ট যদি বেড়ে যায় তাহলে তোমার ব্রেক ইভেনে যেতে অনেক বেশি তৈরি করতে হবে জিনিস। হ্যাঁ, সো কনসেপ্ট হচ্ছে তুমি কিভাবে ব্রেক ইভেনে যাবা, এবং আমাদের উদ্দেশ্য কি ব্রেক ইভেনে যাওয়া, কি কুইকলি ব্রেক ইভেনে যাওয়াটা ভালো। ব্রেক ইভেনে যদি আমি যেতে পারি তারপরেই তো আমার প্রফিট, তাই না? জি স্যার। জি স্যার। জি তাহলে স্যার। জি তাড়াতাড়ি যেতে পারবো। অরিজিনাল যদি ব্রেক ইভেনে যেতে আমার অনেক সময় লাগে, আর সেকেন্ড টাইম যে আর্লিয়ার লোয়ার ব্রেক ইভেনে যেতে আমি কিন্তু তার খুব তাড়াতাড়ি ব্রেক ইভেনে যেতে পারবো। একবার গেলাম তারপরে আমি যা প্রডিউস করি সব আমার বেনিফিট, তাই না? জি স্যার। সো এইভাবে আমরা চিন্তা করতে পারি, অ্যানালাইসিস করতে পারি। তো দুইটা ব্রেক ইভেন সম্ভব, পসিবল, এটা দেখবো। আরেকটা জিনিস আছে, এটা জাস্ট জানার জন্য, যে টোটাল কস্ট কার্ভ আমরা ধরে নিচ্ছি স্ট্রেট লাইন, অনেক ক্ষেত্রে স্ট্রেট লাইন হয় না, বিভিন্ন ফ্যাক্টর আছে কস্টের। টোটাল রেভিনিউরও স্ট্রেট লাইন অনেক সময় হয় না। তো সেক্ষেত্রে ব্রেক ইভেন পয়েন্টও ফিক্সড হবে না, দুইটা ব্রেক ইভেন পয়েন্ট হবে। এবং ম্যাক্সিমাম হবে প্রফিট কোথায়, যখন টোটাল কস্ট আর টোটাল রেভিনিউর মধ্যে ডিফারেন্সটা ম্যাক্সিমাম, সেখানে আমি ম্যাক্সিমাম প্রফিট পাবো। হ্যাঁ, তো এরকমও হইতে পারে। তো এটা আমরা অত ডিটেলস আলোচনা করব না, কারণ এটা অনেক ক্যালকুলেশন, অনেক কিছু চিন্তা করতে হবে। এটা জাস্ট তোমাদের নলেজের জন্য যে এরকম কেস হতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে ম্যাক্সিমাম ডিফারেন্স যদি হয়, হ্যাঁ, সেক্ষেত্রে আমি ম্যাক্সিমাম প্রফিট পাবো। যেটা জাস্ট বোঝার জন্য, জানার জন্য। তো আমরা এতক্ষণ যা করলাম, এই ফর্মুলাগুলো, আগের যে ফর্মুলাগুলো লিখছো একই ফর্মুলা, সেম জিনিস। টোটাল কস্টের ফর্মুলা আছে এফসি প্লাস কিউ ইন্টু ভি। প্রফিটের ফর্মুলা আছে আগের ফর্মুলাটাই, প্রফিট পি ইকুয়ালস টু কিউ ইন্টু আর মাইনাস ভি মাইনাস এফসি। কোয়ান্টিটি কিউ এর ফর্মুলা পি প্রফিট প্লাস এফসি ডিভাইডেড বাই আর মাইনাস ভি। আর ব্রেক ইভেন পয়েন্টের ফর্মুলা এফসি ডিভাইডেড বাই আর মাইনাস ভি। এই ফর্মুলাগুলোই মেইন, এগুলো ইউজ করে আমরা অঙ্ক করব। এই ফর্মুলা এতক্ষণ আমরা যেগুলো ডিসকাস করেছি একই ফর্মুলা। সো ফর্মুলাগুলি আমরা কাজে লাগাবো। তাহলে আমরা একটা প্রবলেম করি। এই প্রবলেমে কি বলা হলো, যে একটা কোম্পানি নরমালি 60 ইউনিট বানায় পার মান্থে। তো বিজনেস ভালো, ইকোনমিক কন্ডিশন ভালো, তার জন্য কি মান্থলি ওরা তাদের প্রোডাকশন ইনক্রিজ করে এখন 72 পিসেস বানাচ্ছে। ফিক্সড কস্ট বলা আছে 2400 পার মান্থ। ভেরিয়েবল কস্ট পার ইউনিটের জন্য বলা আছে $35 পার পিসের জন্য। আর রেভিনিউ বলা আছে পার পিসের জন্য $75। তাইলে কি এখান থেকে ব্রেক ইভেন পয়েন্ট বের করা যাবে? জি স্যার। জি স্যার। বের করা যাবে, হ্যাঁ। তারপরে একটা গুলো ক্যালকুলেট দ্য ব্রেক ইভেন পয়েন্ট। সেকেন্ড বলা হলো হোয়াট ইজ দ্য কারেন্ট প্রফিট লেভেল। এই অবস্থায় কোম্পানি যে 72 পিসেস পার মান্থ প্রডিউস করে, এই 70 পিসেসের জন্য তার প্রফিট লেভেল কত প্রফিট করে। আর সি বলা আছে এই প্রফিট ধরে, এই কস্ট ধরে, ফিক্সড কস্ট ধরে, ভেরিয়েবল কস্ট ধরে, সে যদি তার কোয়ান্টিটি কমায় দেয় 45 পিসেস যদি নিয়ে আসে, তখন তার রেভিনিউ কি হবে, হ্যাঁ, সেটা বের করতে হবে। সো আমরা দেখি, ফার্স্টে হচ্ছে আমাদের ফিক্সড কস্ট জানা আছে, ভেরিয়েবল কস্ট পার ইউনিটের জন্য আমরা জানি, রেভিনিউ জানি পার ইউনিটের জন্য। তাহলে আমরা ফর্মুলা বসালাম, ব্রেক ইভেন পয়েন্ট ইকুয়ালস টু এফসি ডিভাইডেড বাই আর মাইনাস ভি, সমান হচ্ছে 60 ইউনিট হচ্ছে আমার ব্রেক ইভেন পয়েন্ট। ক্লিয়ার এটা? জি স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, এখন এই যে প্রফিট বের করতে বলা আছে, যে কোম্পানি তৈরি করে 72 পিসেস, তাহলে 72 পিসেস তৈরি করার জন্য তার প্রফিট কত। তাহলে প্রফিট সমান হচ্ছে কিউ ইন্টু আর মাইনাস ভি মাইনাস এফসি। তুমি ফর্মুলাতে বসাও, কিউ এর ভ্যালু হচ্ছে 72, তারপর রেভিনিউ হচ্ছে 75, ভেরিয়েবল কস্ট হচ্ছে পার ইউনিটের জন্য 35 মাইনাস ফিক্সড কস্ট। এর টোটাল তুমি প্রফিট করো $480। তাহলে এরপরে যেটা কোশ্চেন বলা হলো, এই প্রফিট তোমাকে মেনটেন করতে হবে, তোমাকে এই 480 প্রফিট করতে হবে
এই প্রফিট করার জন্য তোমার রেভিনিউ কত হবে সেটা বের করতে হবে, কারণ কি তোমার কোয়ান্টিটি কম, কোয়ান্টিটি এখন 45, তাহলে তুমি কোয়ান্টিটি কমায় দিলা 45 পিসের জন্য, প্রফিট লেভেল একই রাখতে হবে, তাহলে তোমার রেভিনিউ কত করতে হবে, তোমার সেলিং প্রাইস কত করতে হবে, এখন বসাও এখানে 480 হচ্ছে আমার প্রফিট, 45 হচ্ছে কোয়ান্টিটি, রেভিনিউ হচ্ছে আর, তারপরে ভেরিয়েবল কস্ট হচ্ছে 35 মাইনাস ফিক্স কস্ট, এখান থেকে আর এর ভ্যালু আমরা পাই $99। তার মানে আমাকে রেভিনিউ বা সেলিং প্রাইস বাড়াইতে হবে। বুঝা গেল? জি স্যার। হ্যাঁ, তো আমরা এইভাবে চিন্তা করতে পারি, এইভাবে আমরা অঙ্ক করতে পারি, ইজিলি জাস্ট ফর্মুলা গুলো বসাবো, এটা হলো একটা একটা কন্ডিশন। আর একটা প্রবলেম দেখো, এই প্রবলেমে বলা আছে ফার্ম প্রডিউসেস রেডিও, তার ফিক্সড কস্ট হচ্ছে $7,000 পার মান্থ, পার মান্থে তার যে ফ্যাক্টরি তার ফিক্সড কস্ট হচ্ছে $7,000, ভেরিয়েবল কস্ট হচ্ছে $5 পার রেডিও, পার পিস যে সে তৈরি করে পার পিসের জন্য তার ভেরিয়েবল কস্ট হচ্ছে 5, এবং সে রেডিও সেল করে হচ্ছে $8। তাকে বলা হলো যে হোয়াট ইজ দ্য ব্রেক ইভেন পয়েন্ট, তারপরে বলা হলো হোয়াট আউটপুট ইজ নিডেড টু প্রডিউস এ প্রফিট। হ্যাঁ, মাসে $2,000 সে প্রফিট করবে, তার জন্য তার আউটপুট কত, কিউ এর পরিমাণ কত হইতে হবে। এবং তারপরে বলা হলো যদি সে 500 রেডিও পার উইকলি বানায়, সে কি পরিমাণ প্রফিট করবে বা অথবা লস করবে। এই তিনটা জিনিস বের করতে বলা হলো। তো আগের মতোই আমরা জানি, সিম্পল আমরা ইকুয়েশনে বসাই দিলে পেয়ে যাব। ব্রেক ইভেন পয়েন্টের জন্য বের করলাম FC ডিভাইডেড বাই R মাইনাস V, রেভিনিউ হচ্ছে $8, ভেরিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে 5, তাহলে তুমি এখান থেকে পাচ্ছ তোমার ব্রেক ইভেন পয়েন্ট, মানে এতগুলো কোয়ান্টিটি তোমাকে তৈরি করতে হবে ব্রেক ইভেনে যাওয়ার জন্য। তার মানে কি 2333 রেডিও যদি তুমি পার মান্থ তৈরি করো, তুমি তাহলে ব্রেক ইভেনে যাবা। ঠিক আছে, বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ওকে, তারপর বলা হলো তাহলে তোমার প্রফিট কত। স্যার 2000 প্রফিটের জন্য আমার কত কোয়ান্টিটি লাগবে স্যার, ওইটা কত কোয়ান্টিটি লাগবে? হ্যাঁ হ্যাঁ, তুমি তাহলে 2000 তোমার ফিক্স কস্ট জানা আছে, রেভিনিউ জানি, ভেরিয়েবল কস্ট জানি, তাহলে তোমার 3000 রেডিও তোমাকে পার মান্থে তৈরি করতে হবে। যদি করো তাহলে তুমি $2,000 তুমি প্রফিট করতে পারবা। আর এরপরে কোশ্চেনটা বলা আছে তুমি যদি মান্থ কত 500 যদি পার উইকলি তৈরি করো, রেডিও বানাই, তাহলে কত তখন প্রফিট হবে, কত তুমি লস করবা বা কত গেইন করবা। তাই কিভাবে তুমি মান্থলি বের করো, মান্থলি তোমার প্রোডাকশন কোয়ান্টিটি কত। উইকলি যদি 500 হয়, তাহলে ইয়ারলি হচ্ছে 52 উইকস, তার মানে 12 মাস, 12 দিয়ে ভাগ করলা, তাহলে তোমার মান্থলি প্রোডাকশন হচ্ছে 2167, তাহলে কিউ এর পরিমাণ হচ্ছে 2167, তাহলে কিউ এর এখানে বসাও, ফিক্স কস্ট জানো, রেভিনিউ জানো, ভেরিয়েবল কস্ট জানো, তাহলে তুমি ক্যালকুলেট করে তুমি পেলা যে তোমার -500, তার মানে কি তোমার লস হবে স্যার। লস হচ্ছে আসলে প্রতি মাসে তুমি গেইন না করে তুমি লস করতেছো। তাহলে এইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। সবার কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। ওকে, আর একটা एग्जांपल দেখি আমরা, একই एग्जांपलेর ডিফারেন্ট ওয়েতে। একটা হচ্ছে এই ফার্মটাই একই, ফিক্স কস্ট আছে তার 7000, ভেরিয়েবল কস্টও 5 পার রেডিও। এখন কন্ডিশন দেয়া আছে ফর দা ফার্স্ট 3000 রেডিও তার ভেরিয়েবল কস্ট হচ্ছে $5। এখন সে যদি বানায় 3000 এর উপরে যত রেডিও বানাবে তার জন্য ভেরিয়েবল কস্ট চেঞ্জ হয়ে গেল, তার ভেরিয়েবল কস্ট হচ্ছে তখন $10। এবং তার রেভিনিউ দেয়া আছে $8। বলা হলো যে ব্রেক ইভেন পয়েন্ট বের করো, দুইটা ব্রেক ইভেন পয়েন্ট বের করো। দেখো এরকম কিন্তু আমরা সিচুয়েশন করে দেখে আসছি, তাই না? দুইটা ব্রেক ইভেন পয়েন্ট পসিবল।
সেখানে ভেরিয়েবল কস্ট চেঞ্জ হয়ে গেছে, এখানেও তাই ভেরিয়েবল কস্ট চেঞ্জ। সো তোমার তাহলে দুইটা ব্রেক ইভেন পয়েন্ট তোমাকে জানতে হবে। তাই আমরা চেষ্টা করি তাহলে অঙ্কটা করার জন্য। আমি ধরলাম লেটস উই প্রডিউস কিউ পিসেস, ধরলাম কিউ কোয়ান্টিটি কিউ আমরা তৈরি করব। তাহলে আমার রেভিনিউ কি হবে? টোটাল রেভিনিউ কিউ টাইমস $8 করে যে বেচতেছি স্যার, $8, হ্যাঁ। তাহলে টিআর তুমি বের করলা 8 কিউ তুমি একটা ধরে নিলা, জাস্ট কিউ পুরো আমি প্রডিউস করি। এখন ফার্স্ট কন্ডিশন যে তুমি মান্থলি 3000 কোয়ান্টিটির বেশি বানাচ্ছ না। যদি 3000 রাখতে চাও তাহলে তোমার টোটাল কস্ট হচ্ছে কত? ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট হচ্ছে 5 পার পেরিয়ডের জন্য 5। তাহলে তোমার কিউ রেডিওর জন্য কত? 5 কিউ। জি স্যার। আচ্ছা, এখন সেকেন্ড কেস, তুমি যদি 3000 রেডিওর চেয়ে বেশি বানাও তাহলে তোমার টোটাল কস্ট কত হবে? তাহলে টোটাল কস্ট হবে ফিক্সড কস্ট প্লাস এই 3000 বানানোর জন্য তোমার ভেরিয়েবল কস্ট হচ্ছে $5 পার রেডিও, তাই না? তাহলে 5 টাইমস 3000, এটার সঙ্গে তুমি অ্যাড করবা এক্সেস অ্যামাউন্ট। এক্সেস অ্যামাউন্ট কি হবে? 3000 এর বেশি থেকে 3000 মাইনাস হবে। হ্যাঁ, 3000 এর বেশি তুমি কয়টা রেডিও বানাচ্ছ? তাহলে কিউ মাইনাস 3000 পার রেডিওর জন্য তোমার হচ্ছে $10, তাই না? তাহলে তোমার টোটাল কস্ট হচ্ছে 7000 প্লাস 5 ইন্টু 3000 প্লাস 10 ইন্টু কিউ মাইনাস 3000। তুমি সিম্পলিফাই করলা, সিম্পলিফাই করে দেখলা যে এটা হচ্ছে মাইনাস 8000 প্লাস 10 কিউ। এটা হচ্ছে তোমার টোটাল কস্ট। এখন ফার্স্ট কন্ডিশনের জন্য আমরা যদি ব্রেক ইভেন পয়েন্ট বের করতে চাই তাহলে আমার কি টোটাল কস্ট সমান হচ্ছে টোটাল রেভিনিউ। টোটাল কস্ট হচ্ছে 7000 প্লাস 5 কিউ সমান রেভিনিউ কত? 8 কিউ। এখান থেকে তুমি কিউ এর ভ্যালু পাচ্ছ কত? 2000 সলভ করলে হচ্ছে 333। জি স্যার। এবং এটা কি আমাদের লিমিটের মধ্যে আছে? তো আমাদের লিমিট ছিল এই কন্ডিশনে 3000 এর কম তৈরি করতে হবে। জি স্যার আছে। তাহলে এটা আমাদের একটা হচ্ছে কি ব্রেক ইভেন পয়েন্ট। তো দিস ইজ দ্য ভ্যালিড পয়েন্ট, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্রেক ইভেন পয়েন্ট। এখন সেকেন্ড কন্ডিশনের জন্য বলা আছে, আমি বসাই ফিক্সড কস্ট টোটাল কস্ট সমান হচ্ছে টোটাল রেভিনিউ। সো টোটাল কস্ট হচ্ছে -8000 প্লাস 10 কিউ ইকুয়ালস টু 8 কিউ। এখান থেকে তুমি কিউ এর ভ্যালু পাও, কিউ হচ্ছে 4000 পার মান্থ। এবং এটা কি আমাদের রেঞ্জের মধ্যে আছে? স্যার 3000 এর না উপরে স্যার, 3000 এর বেশি, হ্যাঁ 4000 এর বেশি আছে। তো আমাদের এটা হবে একটা ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে তুমি দুইটা ব্রেক ইভেন পয়েন্ট এখানে বের করতে পারো যে ফার্স্ট কন্ডিশন যদি তুমি ফলো করো তাহলে তোমাকে এই কোয়ান্টিটি তৈরি করতেই হবে, এর উপরে গেলে তুমি প্রফিট করবা। সেকেন্ড কন্ডিশন যদি ফলো করো তাহলে তোমাকে 4000 তৈরি করতে হবে, এর উপরে গেলে তুমি প্রফিট করবা। স্যার নিজের ফর্মুলাটা কি আমরা প্রফিটের ফর্মুলাটা ইউজ করছি নাকি? ওই যে টিআর ইকুয়াল টু টিসি যেটা ব্রেক ইভেন পয়েন্ট টিআর এটা ইকুয়ালস সমান টু টিসি। জি স্যার। জি স্যার। হ্যাঁ, ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক ইভেনটা কি? নো টোটাল কস্ট সমান টোটাল রেভিনিউ, একই ফর্মুলা। জি স্যার বুঝতে পারছি। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এইগুলো মোটামুটি ব্রেক ইভেন্টে বলো। হ্যাঁ, 3000 এর চেয়ে যখন বেশি বের করতেছি তখন টোটাল কস্টটা কিভাবে ক্যালকুলেট করলেন? টোটাল কস্ট করলাম 7000 হচ্ছে ফিক্সড কস্ট, তাই না? জি স্যার। জি স্যার। মনে করো তুমি 4000 বানাচ্ছ, সাপোজ 4000 বানাচ্ছ, তাহলে প্রথম 3000 এর জন্য খরচ কত? 3000 টাইমস 5, তাই না? জি স্যার। প্রতিটার জন্য ভেরিয়েবল কস্ট হচ্ছে 5, তাহলে 3000 এর জন্য 3000 টাইমস 5। এখন তোমার হাতে আরো কি 1000 বাকি আছে না? জি স্যার। 1000 এর জন্য খরচ কত? টাইমস 10। জি স্যার। তাহলে 1000 আমি কি পেলাম? টোটাল থেকে 3000 বাদ দিলাম, তাহলে আমার বাকি থাকলো 1000। স্যার 4000 টাকা আমি ধরে নেব নাকি কোশ্চেনে বলে দেওয়া ছিল? আমি তো ধরলাম কিউ রে হচ্ছে 4000 আমার। তুমি তো চিন্তা করলে যে কিউ পরিমাণ তুমি বানাচ্ছ, কিউ ধরে তুমি জেনারেল একটা ফর্মুলা তৈরি করলা, করে দুইটা কন্ডিশনে তুমি কিউ এর মান বের করলা। কিন্তু স্যার আমি যেখানে কিউ 4000 ধরছি কিন্তু এটা তো কোনো জায়গায় মেনশন করা নাই। 4000 তো আমি ধরি না, তোমার তো এক্সাম্পল দিলাম আমি 4000।
স্যার তাহলে এর পরের 10টা কিভাবে আসলো স্যার? এই যে 10 ইনটু কিউ মাইনাস 3000, সেটাই তো এটা বললাম, স্যার এটাই তো তোমার বুঝতে। কন্ডিশন হচ্ছে 3000 এর বেশি, তুমি কয়টা বানাচ্ছ মনে করো সাপোজ? স্যার এটা তো জানি না স্যার, 3000 এর বেশি এটা জানি। 3000 এর বেশি কয়টা? 3001, 3002, 3003, তুমি কয়টা বানাতে চাও বলো? আচ্ছা 10টাই ধরলাম স্যার। 3010, তাই তো? জি স্যার। তাহলে 3000 এর জন্য খরচ একরকম, 3000 বেশি 10টার জন্য আর একরকম খরচ, তাই না? জি স্যার। এখন প্রথম 3000 এর খরচ কত? স্যার ফিক্সড কস্ট প্লাস হচ্ছে প্রতিটার জন্য $5 করে ছিল, 5 ইনটু 3000। 3000, হ্যাঁ। তারপরে 10টার জন্য খরচ কত? স্যার এখানে তো লেখা আছে 10 ইনটু কিউ মাইনাস 3000। তুমি নিজে নিজে মুখে মুখে বলো, পরে 10টার জন্য খরচ কত হবে? একটার খরচ কত? স্যার একটার খরচ হচ্ছে 3000 ইনটু, একটার খরচ হচ্ছে $10। 3000 এর বেশি যদি তুমি বানাও, প্রতিটার জন্য তোমাকে $10 দিতে হবে। আর 3000 এর কম যদি বানাও, তোমাকে $5 দিতে হচ্ছে, তাই না? জি স্যার। তুমি কি কন্ডিশন বুঝছো না কন্ডিশন বুঝো নাই? কন্ডিশনটা দেখো, কন্ডিশন বলা আছে তুমি যদি 3000টা বানাও, 3000, তাহলে তোমার ভেরিয়েবল কস্ট হচ্ছে $5। তুমি যদি 3000 এর বেশি বানাও, প্রত্যেকটার জন্য ভেরিয়েবল কস্ট হচ্ছে $10। স্যার এই কন্ডিশনটাই মিস করে গেছিলাম স্যার, বুঝতে পারছি এখন। হ্যাঁ, তাহলে এই কন্ডিশনটা জেনারেল ফর্মুলা ইউজ করে আমরা করলাম, ঠিক আছে? তো আমরা বুঝতে পারলাম যে আমাদের অপশন ভেরিয়েবল ডেসিমাল পয়েন্ট আমরা চেঞ্জ করতে পারি কন্ডিশনের উপর বেস করে। সো এরকমও হতে পারে তোমার কাছে দুইটা অল্টারনেট আছে, অল্টারনেট 1 এর জন্য একরকম ফিক্সড কস্ট, একরকম ভেরিয়েবল কস্ট, অল্টারনেট 2 এর জন্য আরেক রকম ফিক্সড কস্ট, আরেক রকম ভেরিয়েবল কস্ট, এরকম থাকতে পারে। তখন তুমি যখন অ্যানালাইসিস করবা দুইটা অল্টারনেট অপশনের মধ্যে, তুমি এইভাবে অ্যানালাইসিস করতে পারো। দুইটা অল্টারনেটের জন্য তুমি প্লট করলা, গ্রাফ প্লট করলা, করে তুমি যে ইন্টারসেকশন পাচ্ছ সেটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। বোঝা যাচ্ছে? দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ। এখন তুমি ব্রেক ইভেনের জন্য তুমি দুই রকম হবে। তাইলে এই ব্রেক ইভেনের পয়েন্টে ডান দিকে যদি দিতে চাও, তাহলে তুমি কোন অল্টারনেট নিবা? স্যার বললো। স্যার আমার একটু প্রবলেম হয়েছে স্যার, আমি এখন ক্লাস থেকে বের হতে চাচ্ছি, লিভ নিতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, লিভ নাও। তোমার রোল নাম্বার কত? 74 স্যার, 74। একজন মনে রাখো তো, আমি যখন রোল কল করবো তখন আমাকে মনে করে দিবা। আচ্ছা স্যার। ওকে, জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ, সো আমরা যদি অল্টারনেট ব্রেক ইভেন পয়েন্টে ডান দিকে যেতে চাই, কোন অপশন নিব আমরা? কোনটা নিলে আমাদের প্রফিট হবে? অল্টারনেট 2 নিলে প্রফিট স্যার হবে, আমরা অল্টারনেট 2 টা যদি নেই তাহলে কস্ট কম হবে, হ্যাঁ, তাহলে প্রফিট ভালো হবে। হ্যাঁ। আর ব্রেক ইভেনের যদি আমরা ডান দিকে বাম দিকে যাই, স্যার বাম দিকে গেলে অল্টারনেট 1 নিতে হবে স্যার। হ্যাঁ। তো এইভাবে আমরা তখন তাহলে- অল্টারনেট আমরা চুজ করতে পারি যদি আমাদের এরকম দুইটা অপশন থাকে। এইভাবে আমরা চুজ করতে পারি, ঠিক আছে? তো এই কনসেপ্টে আমাদের কাজে লাগাতে হবে আর কি। তো এই পর্যন্তই আমাদের এই ব্রেক